আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং বিদেশ যেখান থেকেই দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে। দেওয়ানি কার্যবিধি সংশোধনের প্রস্তাবনা একটা দেয়া হয়েছে আমরা জানি, এবং এই প্রস্তাবনায় কি কি বলা আছে অলরেডি আমি একটা ভিডিও করেছি। তারপরেও প্রতিনিয়ত অনেকেই আমাকে ফোন করছেন যে এখন নাকি দেওয়ানি মামলায় সাক্ষীর প্রয়োজন নেই, অর্থাৎ সাক্ষী ছাড়াই দেওয়ানি মোকদ্দমা নিষ্পত্তি হবে। আসলে সাক্ষী ছাড়া দেওয়ানি মামলা বা দেওয়ানি মোকদ্দমা আদৌ কি নিষ্পত্তি সম্ভব বা আদৌ কি নিষ্পত্তি হবে, এই সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব। আশা করি সবাই সাথে থাকবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সুপ্রিয় শ্রোতা, আমরা জানি যে দেওয়ানি মোকদ্দমায় 12টি ধাপ আছে এবং এই প্রত্যেকটা ধাপেরই আলাদা আলাদা মর্যাদা আছে, অর্থাৎ এক একটা ধাপে এক এক ধরনের ক্যারেক্টার প্লে করে। যার ভিতরে অন্যতম একটি ধাপ হলো 9ম ধাপ, অর্থাৎ সাক্ষী। এখন আপনি ধরুন আপনি একটা জমি ক্রয় করেছেন, সেই ক্রয় করার যে দলিল সেখানে সাক্ষী দরকার হয় না? অবশ্যই সাক্ষীর দরকার হয়। অর্থাৎ ওই দলিলে উল্লেখ থাকে কে কে সাক্ষী দিল, কে শনাক্তকারী, এবং শনাক্তকারী ছাড়াও আরও 2-3 জন সাক্ষী থাকে। অর্থাৎ তারা সাক্ষ্য দেয় যে হ্যাঁ উক্ত জমি উমকের এবং উমকের কাছ থেকে এই জমিটা উমকে ক্রয় করেছে। তো এখন দেখুন, এটা একটা দলিলের ব্যাপার গেল। কিন্তু যেখানে একটা বড় ধরনের প্রশ্ন এসে যায় সেটা হলো যে আপনার একটা মামলা চলমান, এবং মামলা বলেন মোকদ্দমা বলেন যাই বলি না কেন, এগুলি প্রমাণ করার দায়িত্ব কাদের? বাদী বিবাদী উভয়ের। এবং এই বাদী বিবাদী তাদের যে এভিডেন্সগুলো আছে, তাদের যে সাক্ষ্যগুলো আছে, সেগুলো যদি আদালতে উপস্থাপন নাই করতে পারে বা আদালতে যদি উপস্থাপন নাই করে, তাহলে আদালত কিসের ভিত্তিতে এই রায়টা দিবে? আমি নালিশ করলাম আর আদালত অন্যের কথা না শুনেই আমাকে রায় দিয়ে দিল। দেখুন, এই রায় তো এখনও আছে না? কারণ আমরা যে একতরফা যে রায়গুলো করাই সেখানে কি বিবাদী উপস্থিত হয় না? তাহলে এখনও তো আছে সেটা। তাহলে এই যে আপনারা প্রশ্নগুলো করেন, হ্যাঁ প্রশ্ন করতেই পারেন। আমার যেটা বিশ্বাস যে আপনারা হয়তো কারো ভিডিও দেখেছেন এবং সেখানে জোর দিয়ে বলেছে এ ধরনের যে সাক্ষীর প্রয়োজন নেই, অর্থাৎ সাক্ষী ছাড়াই মামলা শেষ হয়ে যাবে। আপনাদেরকে আমি আরও স্পষ্ট করে বলি, সাক্ষী ছাড়া কখনোই কোনো কিছু স্পষ্ট হয় না। সুতরাং সাক্ষ্য অবশ্যই দরকার আছে। এখন কথা হলো যে একতরফা যে রায়গুলো হয়, সেই একতরফা রায়গুলো কি টিকে? ম্যাক্সিমাম ক্ষেত্রেই তো একতরফা রায় টিকে না। একমাত্র সরকারি যে ভূমি বা সরকারের সাথে যদি কোনো মোকদ্দমা হয়ে থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় যে সরকার পক্ষ অনেক সময় দেখা যায় যে আর নতুন করে আর কোনো ওই ব্যাপারে স্টেপ নেয় না। অর্থাৎ একতরফা রায় পেয়ে গেছে বাদী, সেই ক্ষেত্রে ওই রায় রহিত করার জন্য অথবা ওই রায়ের বিরুদ্ধে আপিল বা রিভিশন করার যে কথা, সেটা অনেক সময় সরকার করে না। কিন্তু সেটা যদি হয় প্রাইভেট সম্পত্তি, অর্থাৎ ব্যক্তিগত সম্পত্তি, তাহলে যার সম্পত্তি আপনি আপনার দাবি করতেছেন, তাহলে সে ওই ব্যক্তি যদি তার যদি সত্য থেকে থাকে, তাহলে সে কি আপনাকে ছেড়ে দিবে? সে কি সাক্ষ্য উপস্থাপন করবে না? বা সে কি মামলায় প্রোটেস্ট করবে না? অবশ্যই করবে। সুতরাং আপনাদেরকে যে মেসেজটা দেওয়ার জন্য আমি আসলে ভিডিওটা করতেছি সেটা হলো যে সাক্ষী অবশ্যই হবে। এখন কথা হলো, তাহলে যে বলা আছে যে সাক্ষীর দরকার নেই, এইটা আসলে কতটা যুক্তিযুক্ত? দেখুন,
এখনও বর্তমানে যে প্রচলিত যে নিয়ম আছে সে নিয়মেও আমরা একতরফা রায় করায় নিয়ে আসি, কারণ বিবাদী মামলা এপিআর হয়নি। বিবাদী মামলা এপিআর না হওয়াতে আমরা একতরফা সূত্রে সাক্ষী দিয়ে আদালতকে সন্তুষ্ট করে আমাদের পক্ষে রায় নিয়ে নিই। কিন্তু ওখানে যে জিনিসটা বলা আছে সেটা হলো যে বিবাদী এপিআর হলো, এপিআর হওয়ার পর সাক্ষীতে গিয়ে সে বিভিন্ন ধরনের ফোন দিয়ে আটতে থাকে, অর্থাৎ বারবার সে সময় নেয়, আজ একটু সাক্ষী দেয়, আবার মনে করেন অ্যাবসেন্ট হয়। এই রকমের যে ছলচাতুরি, সেই ছলচাতুরি যাতে না করতে পারে এবং এই ছলচাতুরির যাতে আশ্রয় না নিতে পারে সেই কথাটা বলা আছে। অর্থাৎ যাতে দ্রুত সময়ের ভিতরে সাক্ষী শেষ করা যায় এবং ইফেক্টিভভাবে যেন সাক্ষীটা নেওয়া হয় সে কথাটা বলা আছে। এখন আরও যে ব্যাপার থেকে যায় এখানে সেটা হলো এগুলো কিন্তু সবেমাত্র প্রস্তাবনা দেওয়া হয়েছে, তার মানে এই না যে এটা এখনই গেজেট হয়ে গেছে। এই প্রস্তাবনাটা যাচাই বাছাই করা হবে, যাচাই বাছাই করার পরে যদি মনে হয় হ্যাঁ এভাবে করা যেতে পারে এবং এটা ইফেক্টিভ, দেন সেটা আইন হয়ে গেজেট হবে। আর গেজেট হওয়ার পর তারপর অনেক সময় অনেক ঝামেলা থেকে যায়, কারণ দেখা যায় যে একটা কোর্টে মামলা আছে কয়েক হাজার, পার ডে চূড়ান্ত শুনানির জন্য মামলা রাখার কথা কয়টা? 5টা, কিন্তু পার ডে অর্থাৎ প্রতিদিন ধার্য তারিখে আপনার এই চূড়ান্ত শুনানির জন্য মামলা রাখছে কোর্ট 10টা, 15টা, 20টা। তো এই 10, 15, 20টার যে মামলা, সেই মামলার যদি সাক্ষ্য গ্রহণ করতে হয় তাহলে আপনার কি 2 ডেট বা 3 ডেটে কি এই সাক্ষী শেষ করা সম্ভব? আইনে অনেক কিছুই বলা থাকে। আইনে তো বলা আছে যে 90 দিনে ভূমি অপরাধের যে মামলা সেটা শেষ করতে হবে। 90 দিন তো দূরের কথা, 900 দিনেও তো শেষ হচ্ছে না। আইনে অনেক কিছুই বলা থাকে, কিন্তু বাস্তব আলাদা। কারণ বাস্তব যথেষ্ট নির্মম, যথেষ্ট ভয়ঙ্কর, যথেষ্ট শক্ত। সুতরাং বাস্তবকে আমাদের মেনে নিতে হবে। আপনার 1 বিঘা জমির ধান কাটতে 5 জনের সময় লাগে 1 দিন, কিন্তু আপনি সেই টোটাল 1 বিঘা জমির ধান কাটার জন্য 1জন লোক লাগাই দিলেন, তাহলে তার লাগবে কয়দিন? অবশ্যই 5 দিন। তো কোর্টের ব্যাপারটাও তো এরকম, যেখানে জাজ দরকার 5 জন, সেখানে বিচারক আছে শুধু 1 জন। তো 1 জনে কি ওই 5 জনের বিচার একদিনে শেষ করতে পারবে? সেও তো আমাদের মতোই একজন রক্তে মাংসে গড়া মানুষ। আমি এরকমও দেখছি যে বিজ্ঞ কোর্ট মাত্র 15 মিনিটের বিরতি দিয়ে সে লাঞ্চ সেরে আবার এসে এজলাসে বসছে, সাক্ষী নিচ্ছে। তো এভাবে তারা যে পরিশ্রম করে না তা কিন্তু না, তারাও পরিশ্রম করে। সুতরাং আইনে অনেক কিছু বলা থাকে, কিন্তু সেই আইনটাকে বাস্তবায়ন করার জন্য যে পরিসর দরকার সেটা যদি পর্যাপ্ত না থাকে তাহলে সেই আইন করে লাভটা কি? সুপ্রিয় শ্রোতা, তাহলে অবশ্যই বুঝতে পারছেন যে আসলে সাক্ষী ছাড়া কোনো মামলাই শেষ হবে না। সাক্ষী অবশ্যই দরকার আছে, কিন্তু সাক্ষীটাকে কি করতে হবে? একটা নির্দিষ্ট টাইমের ভিতরে এবং নির্দিষ্ট যে একটা পরিকাঠামো আছে সেই পরিকাঠামোর ভিতরে শেষ করতে হবে। তাহলে আজকে এ পর্যন্তই। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, এই সম্পর্কে যদি আপনাদের আরও প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন অথবা কমেন্টস করতে পারেন। আমার তরফ থেকে আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।